আসসালামু আলাইকুম। তো ভাই লা লিগাতে কি হইতেছে? যেখানে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা একে অপরের সঙ্গে লড়াই করতেছে পয়েন্ট হারার প্রতিযোগিতায়। মানে লড়াই করতেছে বলতে যুদ্ধের মতো মারামারি করতেছে না। পয়েন্ট হারানোর জন্য প্রতিযোগিতায় তারা নেমেছে। যেখানে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা একের পর এক পয়েন্ট হারাইতেছে। আর এই ফায়দাটা ঠিক নিতেছে কে? অ্যাটলেটিকো মাদ্রিদ, যারা কিনা কিছুদিন আগে পয়েন্ট টেবিলের ৩ থেকে ৪ নম্বরে ছিল। সো তারা ধীরে ধীরে এখন পয়েন্ট টেবিলের ১ নম্বরে চলে আসতেছে। মানে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা দুজন আফাসের মধ্যে মনে করেন যে লড়াই করতেছে, আর লড়াইয়ের ফায়দাটা নিতেছে অ্যাটলেটিকো মাদ্রিদ, যেটা তারা নিয়েছিল ২০২১ সালে। সো ২০২১ সালে অ্যাটলেটিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনাকে টপকে তারা লা লিগাটা জিতেছিল। এবারও কিন্তু এমন ধরনের সিরিয়াল আমরা দেখতেছি। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা দুজনের এই দুটা টিমের মধ্যে পয়েন্ট হারানোর রেস চলতেছে, আর রেসের ফায়দাটা নিতেছে অ্যাটলেটিকো মাদ্রিদ, যারা অলরেডি পয়েন্ট টেবিলের এই মুহূর্তে ২ নম্বরে আছে ৩৮ পয়েন্ট নিয়ে। যদিও এখনো বার্সেলোনা পয়েন্ট টেবিলের ১ নম্বরে রয়েছে ৩৮ পয়েন্ট নিয়ে, বাট তারা একটা ম্যাচ বেশি খেলেছে। তারা রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদের চাইতে একটা ম্যাচ বেশি খেলেছে, যেখানে প্রত্যেকটা টিম ১৭টা করে ম্যাচ খেলেছে। সেখানে বার্সেলোনা 18টা ম্যাচ খেলেছে। সো ভাই কি হইতেছে এখানে বার্সেলোনার? আপনি যদি বার্সেলোনার এখন সর্বশেষ 6টা ম্যাচ দেখেন লা লিগার এভারেজ সিজনের, তাহলে দেখতে পারবেন যে 3টা ম্যাচ তারা হেরেছে, 2টা ড্র করেছে, একটা মাত্র উইন হয়েছে। দেখুন গতকালকে একটা ভিডিওতে আমি একটু ফান করে বলেছিলাম যে থাকবে না, বার্সেলোনা পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে না, বার্সেলোনাকে টপকে রিয়াল মাদ্রিদ এবারে লা লিগার টাইটেলটা নিয়ে যাবে। বাট এখন দেখা যাচ্ছে রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে টপকে অ্যাটলেটিকো মাদ্রিদ লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠে, লা লিগাটা নিয়ে যাইতে পারে। মানে এটা যদি হয় তাহলে আপনি অবাক হবেন না, কারণ অ্যাটলেটিকো মাদ্রিদ সর্বশেষ বেশ কয়েকটা ম্যাচে বেশ ভালো খেলতেছে। লা লিগাতে তো তারা মানে তাদের হারার কোনো জায়গায় দেখতেছি না। একের পর এক ম্যাচ উইন হইতেছে, ড্র করতেছে কিংবা উইন হইতেছে। সো এখন আমরা যদি গতকালকে বার্সেলোনার ম্যাচটার কথা বলি, তাহলে বলবো ভাই ভাই বার্সেলোনা কি খেলছে। আপনি যদি এখন ম্যাচের স্টেজটা দেখেন, তাহলে দেখতে পারবেন যে পুরো ম্যাচে ৮০% বল দখলে রেখে ২০টা শুট নিয়েছে, যেখানে 4টা ছিল মাত্র অন টার্গেট। মানে আপনি ভাবতে পারেন? সো এখন বার্সেলোনার অবস্থা যেটা দেখতেছি, মানে গতকালকের ম্যাচটা দেখে আমার কাছে মনে হইতেছে ভাই লেগানেন্স বলতেছে ভাই তোমরা আমারে কাটো, মারো কিংবা উপর থেকে ধাক্কা দিয়ে নিচে ফালাই দিয়া মার্ডারের হুমকি দাও, তারপরেও তোমরা গোল করতে দিব না। মানে গতকালকে বার্সেলোনার আর লেগানেন্সের যে ম্যাচটা দেখলাম, ওই ওদের ডিফেন্স দেখে মনে হইতেছে ভাই তোরা যা কর, মার কাট, আমারে মার আর হুমকি দে কিংবা আমারে ওই ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলাই দে, কিন্তু তোরারে আজকে গোল করতে দিতাম না। আর শেষ পর্যন্ত বার্সেলোনা সেটাই কিন্তু শেষ পর্যন্ত বার্সেলোনার সঙ্গে সেটাই হয়েছে। এখন এই ম্যাচটার একটা হাস্যকর কথা বলি। দেখুন গতকালকে যখন ম্যাচটা বার্সেলোনা হেরে গেছে, তখন মিডফিল্ডার পেদ্রি কিন্তু একটা কথা বলেছিল যে ভাই দেখুন আমাদের প্রথম ১০ মিনিট গেমের প্রতি ফোকাস ছিল না। তো প্রথম ১০ মিনিট তোমরা কি করছো? নর্তুকি, তোমরা কি নর্তুকি মনে করছো নিজেরারে? মাঠের মধ্যে আইছো নর্তুকির মতো কয়েকটা ড্যান্স ম্যান্স দিয়া যায় গেবা। বা এটা ৯০ মিনিটের ফুটবল। এখানে প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে ফোকাস রাখতে হবে। তুমি যদি আউট অফ ফোকাসে চলে যাও তাহলে তো তুমি গোল খাবাই। মানে এটা স্বীকার করে নিছে। মানে এটা বলতেও লজ্জা লাগলো না যে পেদ্রি যে কথাটা বলছে, এটা বলতেও লজ্জা লাগলো না তাদের। মানে এটা হচ্ছে বর্তমানে বার্সেলোনার যে প্লেয়ার গুলা রয়েছে, প্লেয়ার গুলার অবস্থা। এখন তাদের যে মানসিক মেন্টালিটিটা রয়েছে, মানসিক একটা চাপ রয়েছে। তারা হ্যাঁ তারা চ্যাম্পিয়ন্স লিগে ভালো করতেছে, বাট তারা লা লিগাতে একের পর এক পয়েন্ট লুজ করতেছে। সো সেই জন্য এখন তাদের মানসিক যে একটা চাপ রয়েছে, সেই মানসিক চাপটাও কিন্তু এখন তারা কাটিয়ে উঠতে পারবে কিনা লা লিগাতে, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। এখন আমরা যদি ম্যাচটার দিকে আরো একটু ফোকাস করি, তাহলে বলবো যে ভাই এই ম্যাচটাতে রাফিনা যা করছে, মানে বার্সেলোনার হয়ে রাফিনা যা করছে, যেভাবে একের পর এক চান্স ক্রিয়েট করে দিয়েছে, যেভাবে তার শুট গুলা বারে লেগেছে, ভাই আনফরচুনেটলি প্লেয়ারটার জন্য একটু দুঃখ হইতেছে, এটা স্বাভাবিক। তো এখন আমরা যদি ফাইনাল থার্ডের মেইন প্লেয়ার লেভানডস্কির কথা বলি, ভাই একটা প্লেয়ার 4টা বিগ চান্স পাইছে, ওইখান থেকে একটাও গোল করতে পারলো না। মানে এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ লেভানডস্কি একের পর এক ম্যাচ খেলতেছে, তার বয়সের তুলনায় তিনি যে পরিমাণ ম্যাচ খেলতেছেন এটা তার সাথে যায় না, তাকে রেস্ট দেওয়া যাইতে পারতো, এমন ধরনের কথা আপনি বলতে পারেন। বাট এট দ্য সেম টাইম আপনাকে ওইটাও মনে রাখতে হবে ভাই লেভানডস্কি 4টা বিগ চান্স ক্রিয়েট করে একটাও কনভার্ট করতে পারে নাই। অন্তত 4টা থেকে একটা তো তার কনভার্ট করা উচিত ছিল, বাট সেটা পারে নাই। সো
এখন আমরা যদি আরো একটা প্লেয়ারের কথা বলি, জস কুন্ডে ভাই, এই প্লেয়ারটা যে পরিমাণ বল পেয়েছে সেই পরিমাণ গোল করতে পারে নাই, বাট আপনি বলতে পারেন যে সে তো একজন রাইট ব্যাক কিংবা রাইট উইং ব্যাক হিসেবে খেলেছে, যার কারণে তার তার কাছ থেকে আপনারা ফিনিশিংটা হয়তোবা আপনি আশা করতে পারেন না, এটা আপনি বলতে পারেন। বাট এইখানেও আপনাকে একটা কথা বলি, দেখুন একটা প্লেয়ার একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার যখন বিগ চান্স পাবে, ওইগুলা যখন কনভার্ট করতে পারবে না, তখন সে ডিফেন্স হোক, মিডফিল্ড হোক কিংবা অ্যাটাকার হোক, তখন তার উপর কিন্তু দায়ভারটা চলে আসে। যদিও জস কুন্ডে এই ম্যাচটাতে বেশ ভালো করেছে, বেশ ভালো কয়টা ক্রস করেছে ভাই। এখন বার্সেলোনার মিডফিল্ডের কথা যদি বলি ভাই, বার্সেলোনার মিডফিল্ডার ফ্রাঙ্ক ক্যাসাডো, তারপর হচ্ছে পেদ্রি, এই দুটা প্লেয়ার যে পরিমাণ বলে টাচ করছে, এই পরিমাণ বল টাচ মানে অপোনেন্টের যে সবগুলা প্লেয়ার রয়েছে এরা সবাই মিলেও মনে হয় এত পরিমাণ বল টাচ করতে পারে নাই। এখন আপনি যদি পেদ্রির কথা বলেন তাহলে দেখতে পারবেন যে 141 বার বলে টাচ করছে, এবং ফ্রাঙ্ক ক্যাসাডো ভাই এই প্লেয়ারটা 139 বার বলে টাচ করছে। সো বুঝতে পারতেছেন দুটা প্লেয়ার কি পরিমাণ বলে টাচ করছে, মানে মিডফিল্ডে এই দুটা প্লেয়ারের কাছে বল ছিল। সো এটা হচ্ছে মানে বর্তমানে প্লেয়ারদের অবস্থা আর কি। আমরা বল দখলে রাখবো, আমরা তোমাদেরকে বল দিব না, তোমরা যা মন দেয় তাই করো, আমরা গোলও করবো না। মানে বল রাখবো, বল দখলে রাখবো, শুট নিব, মাগার গোল করবো না। এটাই এখন বার্সেলোনার স্বপ্ন। তো এখন আমরা যদি বার্সেলোনার ওই বল দখলের পাশাপাশি যদি আমরা তাদের ফার্স্ট জেনারেটর হিসাবটা করি, তাহলে দেখতে পারবো যে ভাই 778টা ফার্স্ট ক্রিয়েট করছে, অপরদিকে তাদের এগেনস্টে লেগানেন্স মাত্র 199টা পাস ক্রিয়েট করে তারা ম্যাচটা বের করে নিয়ে আইছে। মানে ম্যাচের 4 মিনিটের মাথায় যে গোলটা তারা কনসিড করছে সেট পিস থেকে, ওই কর্নার থেকে আসা বলটা তারা সেট পিসে কনসিড করছে, এই গোলটার পরে তারা প্রায় 90 মিনিটের উপরে খেলেছে, তারপরেও তারা কোনো গোল করতে পারেনি বার্সেলোনা। মানে এটা হাস্যকর। তো এখন বর্তমানে বার্সেলোনার যে অবস্থা দেখতেছি, লা লিগার যে অবস্থা দেখতেছি, রিয়াল মাদ্রিদের যে অবস্থা দেখতেছি, এর থেকে এবং অ্যাটলেটিকো মাদ্রিদের যে অবস্থা দেখতে পারতেছি, সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হইতেছে যে এখন লা লিগা ট্রফি ক্লেম করা সবচেয়ে ফেভারিট টিম হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ। যাদের স্কোয়াডটা ভালো, তাদের মাস্টারমাইন্ড কোচ রয়েছে, তারা একের পর এক ম্যাচ বের করে আনতে পারতেছে, তারা যে কোনো মোমেন্টে যে কোনো সিচুয়েশনে ওই সিচুয়েশনের এগেনস্টে তারা খেলতে পারতেছে, তারা ম্যাচ বের করে আনতে পারতেছে। সো এন্ড অফ দ্য ডেতে আমরা ওই জিনিসটাই হয়তো বা দেখতে পারবো যে সিজনটা শেষে লা লিগাটা আবারও অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরে চলে গেছে। সো এই ব্যাপারে আপনাদের মতামত কি? এবারে লা লিগাটা কে জিততে পারে, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা নাকি অ্যাটলেটিকো মাদ্রিদ? সেই বিষয়টা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। যাওয়ার আগে বলতে চাই, আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন। আল্লাহ হাফেজ।